নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেল, আজের দ্বিতীয় পর্ব। হাজারির বাড়িতে দুখানা খড়ের ঘর, ছোট উঠান, একদিকে কাঁঠাল গাছ, অন্যদিকে একটা সজনে গাছ এবং একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা হাজারির মা নিজের হাতে পুঁতেছিলেন। বেশ বড় বড় পেয়ারা হয়, কাশির পেয়ারার বীজের চারা। হাজারির ডাকাডাকিতে হাজারির স্ত্রী উঠে দোর খুলে এ অবস্থায় স্বামীকে দেখে বলল, এসো এসো, শেষ রাতের গাড়িতে এলে কেন গো? এই দুরান্তর রাস্তা, অন্ধকার রাত, আবার বড্ড সাপের ভয় হয়েছে। সাপের কামড়ে 2-3টি মানুষ মরে গিয়েছে এর মধ্যে। আমাদের গায়ে? আমাদের গায়ে নয়, নতুন কাওড়াপাড়ায় একটা মরেছে, আর বামনপাড়ায় শুনছি একটা। অত বড় মুচকাতে কি গো? হাজারি লুচির আসল ইতিহাস কিছু বলল না। স্ত্রীর আনন্দপূর্ণ সাগ্রহ প্রশ্নের উত্তরে সে কেবল বলল, আরে পেয়েছি গো, পেয়েছি, ভগবান দিয়েছেন, সবাই মিলে খেয়ে নাও মজা করে। টেপিকে খুব করে খাওয়াও, ও পেট ভরে খাবে, আমি দেখি। সেদিন সকালের গাড়িতে হাজারি রানাঘাটে ফিরতে পারল না। দুপুরের পরে হাজারি কুসুমের বাপের বাড়ি বেড়াতে গেল। এই গ্রামেই গোয়ালপাড়ায় কুসুমের জ্যাঠামশাই হরি ঘোষের অবস্থা একসময় যথেষ্ট ভালো ছিল। এখনও বাড়িতে গোহাল পোড়া গরুর মধ্যে 8-10টি অবশিষ্ট আছে। 2টি ছোট ছোট ধানের গোলাও বজায় আছে। হাজারিকে হরিঘোষ খুব খাতির করে খেজুর পাতা চটে বসতে দিল। বলল, কবে আলেন বাবা ঠাকুর? সব ভালো? তোমরা সব ভালো আছো? আপনার শ্রীচরণের আশীর্বাদে এই একরকম চলে যাচ্ছে। রানাঘাটেই কাজ করছেন তো? হ্যাঁ, সেখান থেকেই তো এলাম। আমাদের ওই কুসুমের সঙ্গে দেখা টাকা হয়? হাজারি পাড়াগাঁয়ের লোক এখানকার লোকের ধাত চেনে। কুসুমের সঙ্গে সর্বদা দেখাশোনা বা তাদের মধ্যে পরস্পরের প্রতি টানের কোনো পরিচয় সে এখানে দিতে চায় না। এরা হয়তো সহজভাবে সেটা গ্রহণ করতে পারবে না। গ্রামে কথাটা রাষ্ট্র হয়ে গেলে লোকে নানারূপ কদর্থ টেনে বের করবার চেষ্টা করবে তা থেকে। সুতরাং সে বলল, হ্যাঁ, 2-1বার হয়েছিল, ভালো আছে। তাই এবার যদি দেখা হয় একবার আসতে বলবেন এদিকে। তার গায়ে আসবার দিকে অত টান নেই। শহরে দুধ বেচে চালানো যে কি মিষ্টি লেগেছে। হাজারি কথার গতি অন্যদিকে ঘোরাবার উদ্দেশ্যে বলল, তা এবার এই আবাদপত্র কীরকম হলো বলো? ধানের আবাদ তো করেছি 12 বিঘে, আর বাকি সব তরকারি। কুমড়ো 2 বিঘে, আলু, পেঁয়াজ। তাই এবার আকাশের অবস্থা ভালো না বাবা ঠাকুর, খেতে মাটি ফেটে যাচ্ছে। তরকারির কথায় হাজারির নিজের গোপনীয় উচ্চাসার কথা মনে পড়ল। তরকারি তার গ্রাম থেকে কিনলে রানাঘাট বাজারের চেয়ে অনেক সুবিধা পাওয়া যায়। এখান থেকেই সে আনাজপত্র নিয়ে যাবে। হরিঘোষকে বলল, আচ্ছা, এই তোমাদের আলু কমন হতে পারে? বাবা ঠাকুর, তার কি কোনো ঠিক আছে? তবে 30-40 মণ খুব হবে। তুমি সমস্ত আলু আমায় দিতে পারবে? নগদ দাম দেব। হরিঘোষ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করল, হ্যাঁ বাবা ঠাকুর, আজকাল কাঁচামালের ব্যবসা করছেন নাকি? ব্যবসা এখনো করিনি, তবে করব ভাবছি। সে তোমায় বলবো একদিন। গোয়ালপাড়া থেকে আসবার পথে একটা খুব বড় বাঁশবনের মাঝখান দিয়ে পথ। এখানে লোকজন নেই। রসোলা গ্রামেই লোকজনের বসত নেই। আগে ছিল, ম্যালেরিয়ায় মরে হেজে লোকশূন্য হয়ে পড়েছে। শুধুই বড় বড় আম কাঁঠালের বাগান ও বাঁশবনের জঙ্গল। এই বাঁশবনের মধ্যে পুরনো দিনে পালিত পাড়া ছিল। হাজারি বাল্যকালেও দেখেছে। পালিতেরা বেশ বর্ধিষ্ণু ছিল গ্রামের মধ্যে।
পূজা পার্বণ, দোল, দুর্গোৎসব পর্যন্ত হয়েছে রাজেন পালিতের বাড়িতে। এখন জঙ্গলের মধ্যে পালিতদের ভিটাটা পড়ে আছে এই পর্যন্ত। দিনমানেই বোধহয় বাঘ লুকিয়ে থাকে। বাঁশঝাড়ে কটকট করে শুকনো বাঁশের শব্দ হচ্ছে, ঘন ছায়া, শুকনো বাঁশপাতার ও শোলার শব্দ, ফিঙে শালিক পাখির কলরব। হাজারির মনে হলো আজ যেন তার হোটেলের দাসত্ব জীবন গতে মুক্তির দিন। সেই ভীষণ গরম উনুনের সামনে বসে আজ আর তাকে ডেকচিতে ভাত ডাল রান্না করতে হবে না। পদ্মঝিয়ের কড়া তাগাদা ও মুরব্বিয়ানা সহ্য করতে হবে না। বাঁশবনের ছায়ায় পূর্ণ শান্তিতে সে যদি ঘন্টার পর ঘন্টা ধরে ঘুমোয়, তাহলেও কেউ কিছু বলতে পারবে না। এই মুক্তি সে ভালোভাবে আস্বাদ করতে চায় বলেই তো হোটেল খোলবার কথা এত ভাবে। সে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এইবার কিছু টাকা হলেই সে রানাঘাটের বাজারে হোটেল খুলে দিতে পারে। হাজারি সত্যিই চিন্তা করতে আরম্ভ করল, টাকা কোথায় ধার পাওয়া যেতে পারে। এক গ্রামের গোঁসাইরা বড় লোক, কিন্তু তারা প্রায় সবাই থাকে কলকাতায়। এখানে বৃদ্ধ কেশব গোঁসাই থাকেন বটে, কিন্তু লোকটা ভয়ানক কৃপণ। তিনি কি হাজারির মতো সামান্য লোককে বিনা বন্ধকে বিনা জামিনে টাকা ধার দেবেন? হাজারির জামিন হবেই বা কে? তার অবস্থা অত্যন্তই খারাপ। দুখানা মাত্র চালা ঘর, রান্নাঘরখানা গত বর্ষায় পড়ে গেছে, পয়সার অভাবে সারানো হয়নি। উঠোনের আমতলায় রান্না হয়। বৃষ্টির দিন এখন ক্রমশ চলে গেল, এখন তত অসুবিধা হয় না। বেলা প্রায় পড়ে এসেছে। হাজারি বাড়ি ফিরে দেখল তার ছোট মেয়ে টিপি ঘরের দাওয়ায় বসে উল বুনছে। টিপি বাবাকে দেখে বলল, তোমার জন্য আসন বুনছি বাবা, কাল যদি তুমি থাকো কালকের মধ্যে হয়ে যাবে, তোমার সঙ্গে দিয়ে দেব। হাজারি মনে মনে হাসল। বেচু চক্রবর্তীর হোটেলে সে রঙিন পশমের আসন পেতে খেতে বসেছে। ছবিটি বেশ বটে। পদ্মঝি কি মন্তব্য করবে তাহলে? মেয়েকে বলল, দেখি কেমন আসন। বাহ, বেশ হচ্ছে তো। কোথায় শিখলি তুই বুনতে? মুখুজ্জে বাড়ি নীলাদি আর অতসিদির কাছে। আমি তো রোজ যাই দুপুরে, ওরা আমাকে গান শেখায়, বোনা শেখায়। ওরা এখনো আছে? হরিচরণ বাবু চলে যাননি এখনো? ওরা নাকি এ মাসটা থাকবে। থাকলে তো আমারই ভালো, আমি কাজটা শিখে নিতে পারি। কি চমৎকার গান গাইতে পারে অতসিদি, আজ শুনবে বাবা? তা তুই গান শিখলি কিছু? টেপি লাজুক স্বরে বলল, দু একটা, সে কিছু না। তুমি অতসিদির গান যদি শোনো তবে বলবে যে কলের গানের রেকর্ড শুনছি। ওদের বাড়িতে খুব বড় কলের গানও আছে, রোজ সন্ধ্যের পর বাজায়। কত রকমের গান আছে, যাবে শুনতে সন্ধ্যের পর। অতসিদি নিজে কল বাজায়, আমিও যাব তোমার সঙ্গে। অতসিদিকে বলবো বাবা এসেছে, ভালো ভালো গান বেছে দেবে। হ্যাঁ রে, এই হরিচরণ বাবুর শরীর সেরেছে জানিস? তা তো জানি নে, তবে তিনি বৈঠকখানায় বসে রোজই তো সবার সঙ্গে গল্প করেন। একদিন বৈঠকখানায় কলের গান বাজিয়েছিলেন, কি চমৎকার কীর্তন। সঙ্গীত শিল্পের প্রতি বর্তমানে হাজারির তত আগ্রহ নেই। হাজারির উদ্দেশ্য হরিচরণবাবুকে বলে কয়ে অন্তত 100 টাকা ধার করা যায় কিনা সেই দিকে। হরিচরণ মুখুজ্জি মশাই এ গায়ের মধ্যে একমাত্র শিক্ষিত, অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত লোক। তাঁরা এই গ্রামের জমিদার, কিন্তু অনেকদিন থেকেই গ্রাম ছেড়েছেন। প্রকাণ্ড 3 মহলা বাড়ি পড়ে আছে। 2-1 বৃদ্ধা পিসিমাসি ছাড়া বাড়িতে আর কেউ এতদিন ছিল না। আজ মাস 4-5 হলো হরিচরণ মুখুজ্জের একমাত্র পুত্র কলকাতায় মারা যায় বসন্ত রোগে। পুত্রের মৃত্যুর পর থেকেই আজ প্রায় 3 মাস হলো হরিচরণবাবু সপরিবারে দেশের বাড়িতে এসে যে কেন বাস করছেন সে খবর হাজারি রাখে না। তবে এটা জানে যে হরিচরণবাবু গ্রামের উত্তর মাঠে একটা দিঘি খনন করবার জন্য জেলা বোর্ডের হাতে অনেকগুলো টাকা দান করেছেন এবং পুত্রের নামে
একটি ডিসপেন্সারি করে দেবেন গ্রামে। হরিচরণবাবু কারো বাড়ি যান না, নিজের বৈঠকখানায় বসে আছেন সব সময়। তার 2 মেয়ে ও স্ত্রী এখানেই, তাছাড়া চাকর বাকর ও 2জন দারোয়ান আছে বাড়িতে। সন্ধ্যার পর সাহসে ভর করে হাজারি হরিচরণবাবুর পৈতৃক আমলের বৈঠকখানার উঠোনে গিয়ে দাঁড়ালো। বৈঠকখানা বাড়ির সামনে বড় বড় থামওয়ালা সাদা মার্বেল পাথর বাঁধানো বারান্দা, বারান্দার সামনে একটা মাঝারি গোছের কামরা, পাশে একটা ছোট কামরা। পূর্বে নবীনবাবু বলে এদের এক শরিক বড় বৈঠকখানার পাশে পৃথকভাবে নিজের জন্য আরেকটি বৈঠকখানা তৈরি করেছিলেন। তিনি আজ 25 বছর হলো নিঃসন্তান অবস্থায় মারা যাওয়াতে ওই বৈঠকখানা ঘর বর্তমানে বিচালি রাখবার জন্য ব্যবহৃত হয়। হাজারি টেপিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। টেপি বলল, বাবা তুমি বসো, আমি অতসীদিকে বলি গে তুমি এসেছো কলের গান শুনতে, এক্ষুনি দেবে গান। বৈঠকখানার সামনে হাজারিকে দাঁড় করিয়ে রেখে টেপি পাশের ছোট্ট দরজা দিয়ে বাড়ির মধ্যে সরে পড়ল। ঘরের মধ্যে তেলের চৌপায়া লণ্ঠন জ্বলছে। এটি সাবেকিকালের বন্দোবস্ত, এখনও ঠিক বজায় আছে। হাজারি বারান্দায় দাঁড়িয়ে ইতস্তত করছে ঘরে ঢুকবে কিনা। এমন সময় ঘরের ভেতর থেকে স্বয়ং হরিচরণবাবু বারান্দায় বের হয়ে সামনে হাজারিকে দেখে বললেন, কে? হাজারি বিনীতভাবে হাত জোড় করে মাথা নিচু করে প্রণাম করে বলল, বাবু আমি হাজারি। ও হাজারি, কি মনে করে? এসো এসো। তা বাইরে দাঁড়িয়ে কেন? ঘরের মধ্যে এসো, মাস 2 তোমায় দেখিনি। তোমার মেয়ে মাঝে মাঝে আসে বটে, আমার বড় মেয়ে ওই অতসীর সঙ্গে তার বেশ ভাব। হরিচরণবাবুর বয়স 55-56 হবে, গৌরবর্ণ, লম্বা আড়ার চেহারা, বড় বড় চোখ, গলার স্বর গম্ভীর। তিনি খুব শৌখিন লোক ছিলেন। এখনও এই বয়সেও এবং ছেলে মারা যাওয়া সত্ত্বেও বেশ শৌখিনতা ও সুরুচির পরিচয় আছে তার 8 পৌরে পোশাকেও। হাজারি আসলে এসেছে টাকা ধার করবার কথা বলতে, কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকে প্রকাণ্ড বড় সেকেলে প্রমাণ সাইজের আয়নাখানায় নিজের আপাদমস্তক দেখেই তার সাহসটুকু সব উবে গেল। হরিচরণবাবুর নির্দেশ মতো সে একখানা চেয়ারে বসল। হরিচরণবাবু বললেন, চা খাবে হাজারি? হাজারি আমতা আমতা করে বলল, আগে চা আমি থাকবে, সে কেন আবার কষ্ট। হরিচরণবাবু বললেন, বিলক্ষণ কষ্ট কিসের? আমি তো চা খাবই এখন, দাঁড়াও আনতে বলি। এই সময় টেপি বৈঠকখানার যে দোর অন্তঃপুরের দিকে, সেখানে এসে দাঁড়ালো। হরিচরণবাবুকে বৈঠকখানার মধ্যে দেখেও সে বেশ সহজভাবেই বলল, বাবা দাঁড়াও, অতসীদি কলের গান বাজাচ্ছে। আমি বলেছি আমার বাবা তোমাদের কলের গান শুনতে এসেছে। হরিচরণবাবু বলে উঠলেন, ও কলের গান শুনতে এসেছো হাজারি? তা আমাকে বলতে হয় এতক্ষণ? শুনতে আসবে এর আর কথা কি? তোমরা 2-5 জন আসো, ধাও, বড় আনন্দের কথা। গ্রাম তো লোকশূন্য হয়ে পড়েছে। ওরে খুকি, তোর বাবার জন্যে আর আমার জন্যে 2 পেয়ালা চা আনতে বলে দে তো তোর অতসী দিদিকে। হাজারি মনে মনে টেপির ওপর চটে গেল। হতভাগা মেয়েটা সব দিল মাটি করে। কে তাকে বলেছিল কলের গান শুনতে সে যাচ্ছে মুখুজ্জে বাড়িতে? অতঃপর টাকার কথা উত্থাপন করা কি ভালো দেখায়? না, যত ছেলে মানুষ নিয়ে হয়েছে কারবার। হরিচরণবাবুর মেয়ে অতসী এই সময় 2 পেয়ালা চা হাতে ধরে ঢুকল। প্রথমে হাজারির সামনে টেবিলে একটা পেয়ালা নামিয়ে অন্য পেয়ালাটি হরিচরণবাবুর হাতে দিল। অতসীর বয়স 18-19, বেশ ধপধপে ফর্সা, সুন্দর মুখশ্রী, ডাগর ডাগর চোখ, এক কথায় অতসী সুন্দরী মেয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন অথচ সহজ অনাড়ম্বর সাজগোজ, হাতে কয়েক গাছি সরু সোনার চুড়ি এবং কানে ইয়াররিং ছাড়া অলংকারের কোনো বাহুল্য নেই। হরিচরণবাবু বললেন,
তোমার হাজারি কাকা প্রণাম করো অতসী। অতসী এগিয়ে এসে হাজারির সামনে নিচু হয়ে প্রণাম করে পায়ের ধুলো নিল। হাজারি সংকুচিত হয়ে বলল, এই থাক থাক, এসো মা, রাজারানী হও মা, এসো, কল্যাণ হোক। অতসীকে হরিচরণবাবু বললেন, তোমার হাজারি কাকা গান শুনবেন, গ্রামাফোনটা নিয়ে এসো। অতসীর সঙ্গে টেপি খুব ভাব করেছে। টেপির বাবাকে অতসী এই প্রথম দেখল। বন্ধুর পিতা কীরকম দেখতে কৌতূহলের সঙ্গে সে চেয়ে দেখছিল। বাবার কথায় বাড়ির মধ্যে চলে গেল এবং কিছুক্ষণ পরে চাকরের হাতে দিয়ে গ্রামাফোন রেকর্ডের বাক্স বাইরে পাঠিয়ে দিল। হরিচরণবাবু চাকরকে বললেন, আরে বাজাবে কে? তো দিদিমণি আসছে না? দিদিমণি যে বললেন আপনি বাজাবেন। আরে আমি ভালো চোখে দেখতে পাবো না, তাকেই পাঠিয়ে দিকে যা। একটু পরে অতসী, টেপি এবং পাড়ার আরও 2-3টি মেয়ে ঘরে ঢুকল। কলের গান বাজনা শুরু হলো এবং চলল ঘণ্টা 2। আরও একবার চা দিয়ে গেল চাকরে, কিন্তু পরিবেশন করল অতসী। সব মিটে চুকে যেতে রাত্রি প্রায় 9:30 বেজে গেল। হাজারি ছটপট করছিল, গান শুনতে সে এখানে আসেনি। গান বন্ধ হলে অতসী, টেপি ও মেয়ের দল যখন বাড়ির মধ্যে চলে গেল, তখন হাজারি সাহসে ভর করে বলল, আপনার কাছে একটা আর্জি ছিল বাবু। হরিচরণবাবু বললেন, হ্যাঁ কি বলো? আমার কিছু টাকার দরকার, যদি আমায় কিছু ধার দিতেন তাহলে আমার একটা মস্ত বড় আশার কাজ মিটত। মেয়ের বিয়ে দেবে? আগে না বাবু, তা নয়, ওই ব্যবসা করব। কি ব্যবসা? বাবু আপনি তো জানেন আমি হোটেলে কাজ করি, আপনার কাছে লুকোবো না। আমি নিজে একটা হোটেল খুলতে চাইছি এবার, ওই টাকাটা সেই জন্যে দরকার। তা কত টাকা দরকার? অন্তত 200 টাকা আমায় যদি দয়া করে দেন বাবু, এই আমার খালধারের কাঁঠাল বাগান আমি বন্ধক রাখছি আপনার কাছে, 1 বছরের মধ্যে টাকাটা শোধ করবে। হরিচরণবাবু ভেবে বললেন, বাগান বন্ধক রেখে টাকা আমি দিতাম না, দিতাম তো তোমাকে এমনিই দিতাম, কিন্তু অত টাকা এমন সময় আমার হাতে নগদ নেই। হাজারি এ কথার পরে আর কোনো কথা বলতে পারল না। বিশেষত সে জানত হরিচরণবাবু উদার মেজাজের মানুষ, সত্যবাদী লোক। টাকা হাতে থাকলে হাতে টাকা না থাকার কথা তিনি বলতেন না। অতসী এসে বলল, কাকা আপনি একটু বসুন, টেপি খেতে বসেছে, মা ছাড়লে না। মেয়েরা যারা গান শুনতে এসেছিল সবাইকে না খাইয়ে যেতে দেবেন না, একটু দেরি হবে। না হয় আপনি যান, আমি ঝিয়ের সঙ্গে পাঠিয়ে দেব এখন। হরিচরণবাবু বললেন, তোমার যদি বিশেষ কাজ না থাকে একটু বসে যাও না হাজারি, তোমার সঙ্গে 2টো কথা কই। কেউ বড় একটা আসে না আমার এখানে। হাজারি বসল। তুমি কোথায়, কোন হোটেলে কাজ করো? আগে ওই রানাঘাট বেচু চক্রবর্তীর হোটেলে, এই রেল বাজারের মধ্যে। কত মাইনে পাও? বাবু সে আর বলবার কথা নয়, খাওয়া আর 7 টাকা মাসে। তাই ভাবছিলাম পরের তাঁবে থাকবো না, এদিকে বয়স হলো, এইবার একটা হোটেল খুলে নিজে চালাবো। হোটেল চালাতে পারবে? তা বাবু আপনার আশীর্বাদে একরকম সবই জানি ও লাইনের। বাজার আর রান্না হোটেলের 2টো মস্ত কাজ, এ যে শিখেছে সে হোটেল খুলে লাভ করতে পারে। আমি অনেক দিন থেকে চেষ্টা করে ও 2টো কাজ শিখে নিয়েছি। খদ্দের কি চায় তাও জানি। চাকরি করি রাঁধুনির বটে বাবু, কিন্তু আপনার বাপ মায়ের আশীর্বাদে, আপনার আশীর্বাদে ওই চোখ কান খুলে কাজ করি। বেশ বেশ ভালো। উৎসাহ পেয়ে হাজারি তার বহুদিনের আশা ও সাধ
একটি আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলল। চূর্ণী নদীর ধারে বসে অবসর মুহূর্তে তার সেই স্বপ্ন দেখার কথাও গোপন করল না। তার রান্না খেয়ে কলকাতার বাবুরা কিরকম সুখ্যাতি করেছে, যদু মারুজ্যের হোটেলে তাকে ভাঙিয়ে নিয়ে যাবার চেষ্টা, কিছুই বাদ গেল না। হরিচরণবাবু বললেন, দেখো হাজারি, তোমার কথা শুনে তোমার উপর আমার হিংসা হয়। তোমার বয়স হলে কি হবে, তোমার জীবনে মস্ত বড় আশা রয়েছে, একটা কিছু গড়ে তুলব। এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার ছেলেটা মারা যাওয়ার পর আমার জীবনে যেন সব কিছু ফুরিয়ে গিয়েছে মনে হয়। আর যেন কিছু করবার নেই। করে কি হবে, কার জন্যে করব, এই সব কথা মনে ওঠে। তাছাড়া জীবনে কখনোই কিছু দরকার হয়নি। বাবার সম্পত্তি ছিল যথেষ্ট। নতুন কিছু গড়ে তুলব এই ইচ্ছে কোনোদিন জাগেনি। তোমার বয়স হলে কি হবে, ওই একটা আশাই তোমায় যুবক করে রেখে দেবে যে। আমার মাথায় এত পাকা চুল ছিল না। খোকা মারা যাওয়ার পরে জীবনের উদ্যম, আশা, ভরসা যেমন চলে গেল, অমনি মাথার চুল পেকে উঠল। তবে এখন ইচ্ছে আছে খোকার নামে একটা স্কুল করে দেব। আবার ভাবি, স্কুলে পড়াবেই বা কে আর পড়বেই বা কে? আমাদের এ অঞ্চলে তো লোকের বাস নেই। তার চেয়ে না হয় একটা ডাক্তারখানা করে দিই। উদ্যমী জীবনের সবটুকু, যার জীবনে আশা নেই, যা কিছু করার ছিল সব হয়ে গেছে, তার জীবন বড় কষ্টকর। যেমন ধরো দাঁড়িয়েছে আমার। খোকা মারা না গেলে আজ আমার ভাবনা হে হাজারি। ভেবেছিলাম কয়লার খনি ইজারা নেব, কত উৎসাহ ছিল। এখন মনে হয় কার জন্যে করব। তাই বলছিলুম, তোমায় দেখে হিংসে হয়। তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, আমার তা নেই। আর এই দেখো, এই পাড়া গাঁয়ে একলাটি আছি পড়ে। ভালো লাগে কি? ভালো লাগে না। কখনো থাকিনি, কিন্তু বাইরে আর হইচইয়ের মধ্যে থাকতে ভালো লাগে না। ওই মেয়েটা আছে, কলের গান এনেছে একটা, বাজায়, আমি শুনি। ওর মায়ের জন্যে বেছে বেছে ভক্তি আর দেহতত্ত্বের গান কিনে দিয়েছি। যদি তা শুনে তার মনটা একটু ভালো থাকে। মেয়ে মানুষ, কষ্টটা লেগেছে তার অনেক বেশি। হাজারি এই দীর্ঘ বক্তৃতার সবটা তেমন বুঝল না। কেবল বুঝল পুত্রশোকে বৃদ্ধের মাথা খারাপ হয়ে গিয়েছে। সে সহানুভূতিসূচক দু চার কথা বলল। বেশি কথা অনেকক্ষণ ধরে গুছিয়ে বলতে কখনো সে শেখেনি। তবুও পুত্রশোকাতুর বৃদ্ধের জন্য তার সত্যকার দুঃখ হওয়াতে ভেবে ভেবে মনে মনে বানিয়ে কিছু বলল। হরিচরণবাবু বললেন, আর একটু চা খাবে? হ্যাঁ, আগে না, চা খাওয়া আমার তেমন অভ্যাস নেই, আপনি খান বাবু। এমন সময় টেপি এসে বলল, বাবা যাবে? হাজারি হরিচরণবাবুর কাছে বিদায় নিয়ে মেয়েকে সঙ্গে করে বের হলো। জ্যোৎস্না উঠেছে। ভরেদের বাড়ির উঠানে রাঙা কাঠ কেটেছে। রাঙা কাঠের গন্ধ বেরোচ্ছে। সিধুভর দাওয়ায় জাল বুনছিল। বলল, দাটাকুর কনে ছিলেন এত রাত অবধি? হাজারি বলল, ওই বাবুর বাড়ি। বাবু ছাড়েন না কিছুতে। চা খাও, কলের গান শোনো। শেষে তো টেপিকে না খাইয়ে ছাড়লেন না গিন্নিমা। হাজারির বড় ভালো লেগেছিল আজ সন্ধ্যাটা। বড় লোকের বৈঠকখানায় এমনভাবে বসে চা সে কখনো খায়নি। খাতির করে তার সঙ্গে কোনো বড় লোকে মনের কথাও কখনো বলেনি। কলের গান তো আছেই। মেয়েকে বলল, এই টেপি, কি খেলি রে? টেপি একটু ভোজন প্রিয়, খেতে ভালোবাসে,
আর গরিবের মেয়ে বলেই অতসীর মা তাকে না খাইয়ে ছাড়েন না। বলল, পরোটা, মাছের ডালনা, সুজি, পটল ভাজা, আলু ভাজা। হাজারির স্ত্রী অনেকক্ষণ রান্না সেরে বসে আছে। বলল, এত রাত্রির পর্যন্ত ছিলে কোথায় সব? পাড়া বেড়ানো শেষ হয় না যে তোমাদের, বসে বসে কেবল ঘুম আসছে। টেপি বলল, আমি খেয়ে এসেছি মা। অতসী দিদির মা ছাড়লেন না কিছুতে, আমি কিছু খাবো না। হ্যাঁ রে, তুই খেয়ে এলি? ও বেলার সেই বাসি লুচি তোর জন্য রয়েছে যে, লুচি খাবি না? অনেক দিন এদের সংসারে এমন সচ্ছলতা হয়নি যে লুচি ফেলে ছড়িয়ে ছেলেমেয়েরা খেতে পারে, বলেও সুখ। টেপি বলল, তুমি খাও মা, আমি খুব খেয়ে এসেছি। সেখানেও তো পরোটা, সুজি, মাছের ডালনা এইসব খাইয়েছে। আজ দিনটা বেশ কাটলো না মা? ভালো খাওয়া সকাল থেকে শুরু হয়েছে আর রাত পর্যন্ত চলেছে। আহারাদি শেষ করে হাজারি বাইরে বসে তামাক খেতে লাগলো। হরিচরণবাবুর কথায় তার অনেকখানি উৎসাহ আজ বেড়ে গেছে। লুচি, টেপি কত লুচি খেতে পারে সে তার ব্যবস্থা করবে। তার এই সব লোভাতুর ছেলে মেয়ের মুখে ভালো খাবার দাবার সে দিতে পারে না, কিন্তু যাতে পারে সে চেষ্টা করবার জন্যই তো সুযোগ খুঁজে বেড়াচ্ছে। হরিচরণবাবুর টাকা আছে বটে, কিন্তু তার মতো লোভাতুর ছেলে মেয়ে নেই তার ঘরে। কাদের মুখে সুখাদ্য তুলে দেবার আশায় তিনি খাটবেন। আজ হরিচরণবাবুর কাছ থেকে সে টাকা ধার পায়নি বটে, কিন্তু এমন একটা জিনিস পেয়ে এসেছে যার মূল্য টাকা কড়ির চেয়ে বেশি। তার সংসারে ছেলে মেয়ে আছে, টেপি আছে। তাদের মুখের দিকে চেয়ে তার হাতে পায়ে বল আসবে, মনে জোর পাবে। হরিচরণবাবুর জীবন শেষ হয়ে গেছে। তার বয়স 46 হলে কি হয়? টেপি যে ছেলে মানুষ, তার নিজের সুখ কিসের? টেপিকে একখানা ভালো শাড়ি কিনে দিলে ওর মুখে যে হাসি ফুটবে, সেই হাসি তাকে অনেক দূরে নিয়ে যাবে কর্মের পথে। আহা, যদি এমন কখনো হয়, যদি টেপিকে একটা কলের গান কিনে দেওয়া যায়, গান এত ভালোবাসে যখন। হয়তো স্বপ্ন, কিন্তু ভেবেও তো আনন্দ। দেখা যাক না কি হয়। বাঁশঝাড়ে শনশন শব্দ হচ্ছে। রাত অনেক হয়েছে, গ্রাম নীরব হয়ে গেছে। এতক্ষণে হাজারি স্ত্রীকে বলল, ওগো, আমার গামছাখানা বড্ড ময়লা হয়েছে, একটু সোডা দিয়ে ভিজিয়ে দাও তো। কাল খুব সকালে কেচে দিও, আমি কাল সকালে উঠেই রানাঘাটে যাব। সকালে কেন, এক্ষুনি কেচে দি। ভিজে গামছা নিয়ে যাবে কি করে? এখন কেচে হাওয়ায় মেলে দিলে রাত্রির মধ্যে শুকিয়ে যাবে। সকালে উঠে হাজারি ঠাকুর রানাঘাটে চলে এলো। হোটেলে ঢুকবার আগে তার ভয় করতে লাগলো। কর্তাবাবু এবং পদ্মঝি তাকে কি না জানি বলে। একদিন কামাই করবার জন্য কৈফিয়ত দিতে দিতে তার প্রাণ যাবে। হলেও তাই। ঢোকবার পথেই বসে স্বয়ং বেচু চক্রবর্তী মশাই, খোদ কর্তা। হাজারিকে দেখে হাতের হুঁকো নামিয়ে কড়া সুরে বললেন, কাল কোথায় ছিলে ঠাকুর? হাজারি মিথ্যে কথা বলল না। বাড়িতে কারো অসুখ ইত্যাদি ধরনের বানানো মিথ্যে কথা সে কখনো বলে না। বলল, আগে অনেক দিন পরে বাড়ি গেলাম কর্তামশাই, ছেলে মেয়ে রয়েছে তাই একটা দিন। না বলে কয়ে এভাবে হোটেল থেকে পালিয়ে যাবার মানে কি? কার কাছে ছুটি নিয়ে গিয়েছিলে? এ কথার জবাব সে দিতে পারল না। লুচি দিতে গিয়েছিল বাড়িতে, তা বলতেও বাঁধে। সে চুপ করে রইল। তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর, পদ্মজি ঠিক কথা বলে। দেখতে ভালো মানুষ হলে হবে কি? তুমি এত বড় একটা হোটেলের রান্নাবান্না ফেলে রেখে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলে কাউকে কিছু না বলে? বলি একেবারে নাকের জলে চোখের জলে সবাই মিলে। গাঁজাখর নেমো খারাম কোথাকার, চালাকির আর জায়গা পাওনি। বেচু চক্রবর্তীর গলার জোর আওয়াজ পেয়ে পদ্মঝি ব্যাপার কি দেখতে এলো এবং দৌড়ে উঁকি মেরে হাজারিকে দেখেই বলে উঠল, এই যে, কি মনে করে আবার উদয় হলে যে? কাল আমি বলি আর দরকার নেই, ও আপদ বিদেয় করে দেন কর্তা।
গাঁজা খেয়ে কোথায় নেশায় বুঁদ হয়ে পড়েছিল, চেহারা দেখছেন না? হাজারি একটু শঙ্কিত হয়ে উঠে দেওয়ালে টাঙানো গজালাটা ছোট্ট আয়নাখানায় নিজের মুখখানা দেখবার চেষ্টা করল। কি দেখল পদ্মজি তার চেহারাতে? গাঁজা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত সকাল থেকে সে খায়নি। যাও, কাল একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, তার মজুরি 1 টাকা আর জল খাবারের 4 আনা তোমার এই মাসের মাইনে থেকে কাটা যাবে। আর ফের যদি এমন হয় সেই দিনই বিদায় করে দেবো, মনে থাকে যেন। বেচু চক্রবর্তী রায় দিলেন। হাজারি অপ্রতিভ মুখে রান্নাঘরের মধ্যে গিয়ে ঢুকল। সেখানেও নিস্তার নেই। কর্তার হাত থেকে নিষ্কৃতি পেলেও পদ্মজির হাতে অত সহজে পরিত্রাণ পাওয়া দুষ্কর। পদ্মজি হাজারির পেছন পেছন রান্নাঘরে ঢুকে বলল, করবে না তো তোমার কাজ ওরা? কেন করবে? একা হাঁড়ি ঠেলো আজকে, যেমন বদমাইশ তার তেমনি। একা বড় ডেকচি নাবাও, ফ্যান গালো, ভাত বাড়ো খদ্দেরদের। কাল সব কাজ মুখ বুঝেও ঠাকুর করেছে একা। নবাব পুত্তুর গাঁজা খেয়ে কোথায় পড়ে আছেন, আর ওর জন্য খেটে মরবে সবাই। উড়ুন চুড়ে মরুই পোড়া বামুন কোথাকার। পদ্মজি রাগের মাথায় ভুলে গিয়েছিল এইমাত্র বেচু চক্রবর্তী বলেছেন যে কাল হাজারির বদলে ঠিকা ঠাকুর রাখা হয়েছিল, যার মজুরি হাজারির মাইনে থেকে কাটা যাবে। হাজারি অবাক হয়ে বলল, এই একা কীরকম? এই তো ঠিকে ঠাকুর রাখা হয়েছে বললেন কর্তাবাবু। পদ্মজি সামলে নেবার চেষ্টায় বলল, হয়েছিল তো, হয়নি তো কি? কর্তামশাই কি মিথ্যে কথা বলেন তোমার কাছে? যদি নাই বা পাওয়া যেত ঠাকুর, তবে ও ঠাকুরকে একা খাটতে হতো না? তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় নেই আমার। মুর্শিদাবাদ আসবার সময় হলো, এক্ষুনি স্টেশনের খদ্দের সব আসবে। ডাল সাঁতলে ফেলো তাড়াতাড়ি, আর চচ্চড়িটা চড়িয়ে দাও। মুর্শিদাবাদ ট্রেন সশব্দে এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। এইবার কিছু খরিদ্দারের ভিড় হবে। হাজারি ছোট ডেকচিটার মধ্যে হাত ডুবিয়ে ডাল সাঁতলাচ্ছে। এমন সময় বাইরে গদির ঘরে বেচু চক্রবর্তীর চড়া গলার আওয়াজ এবং তর্ক বিতর্কের শব্দ শুনে সে রান্নাঘরের দোরের কাছে এসে বাইরের ঘরের দিকে চাইল। জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে কর্তামশায়ের কথা কাটাকাটি হচ্ছে। জ্যোতিষ ভট্টাচার্য অনেক দিন থেকে তাদের খরিদ্দার। আগে আগে নগদ পয়সা দিয়ে খেয়ে যেত, আজ মাস 6 থেকে মাসিক হারে খায়। বয়স 50-52, ম্যালেরিয়া রোগীর মতো চেহারা, মাথার চুল প্রায় পেকে গেছে। রং পূর্বে ফর্সা ছিল, এখন পুড়ে আধকালো হয়ে এসেছে প্রায়। পরনে ময়লা ধুতি, গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি, পায়ে বিবর্ণ ক্যাম্বিসের জুতো। বেচু চক্রবর্তী বলছেন, না, আপনি অন্য স্তর চেষ্টা করুন ভট্টাচার্য মশাই, আমি পারবো না, সোজা কথা। হোটেল খুলেছি 2 পয়সা রোজগারের চেষ্টা, অন্য ছত্তর তো খুলিনি। জ্যোতিষ ভট্টাচার্য বলছে, টাকার জন্য আপনি ভাববেন না চক্রবর্তী মশাই, এই কমাসের বাকি আমি একসঙ্গে দেব। আরে না মশাই, আপনি অন্য স্তর চেষ্টা করুন, যা গিয়েছে গিয়েছে, আর আপনাকে খাইয়ে আমি জড়াতে রাজি নই। জ্যোতিষ ভট্টাচার্য বেশ নরম সুরে বলল, আরে না না, যাবে কেন বিলক্ষণ, পাই পয়সা শোধ করে দেব। তবে পড়ে গিয়েছি একটু ফেরে কর্তামশাই, তা এই কটা দিন যেমন খাচ্ছি তেমনি খেয়ে যাই, সামনের মাসের পয়লা দোসরা। আরে না মশাই, সামনের মাসের পয়লা দোসরার এখনো ঢের দেরি, ও সব আর চলবে না, মাফ করবেন, আপনি অন্য স্তরে দেখুন। জ্যোতিষ ভট্টাচার্যের চেহারা দেখে হাজারির মনে হলো লোকটা খুব ক্ষুধার্ত, সকাল থেকে কিছু খায়নি। এত বেলায় না খাইয়ে কর্তামশাই তাড়িয়ে দিচ্ছেন, কাজটা কি ভালো? হয়তো কিছু কষ্টে পড়ে থাকবে, নতুবা দুমুঠো খাবার জন্যে লোকে এত খোসামত করে না। হাজারির ইচ্ছা হলো একবার সে বলে, কর্তামশাই আমি আজ খাবো না, কাল দেশে একটা নেমন্তন্ন ছিল, খেয়ে শরীর খারাপ হয়েছে, আমার ভাতটা না হয় ভট্টাচার্য মশাই খেয়ে যান। কিন্তু কথাটা বললে কর্তামশায়ের অপমান করা হবে, বিশেষ করে পদ্ম তাহলে তাকে আর আস্ত রাখবে না। জ্যোতিষ ভট্টাচার্য শেষ পর্যন্ত না খেয়ে চলে গেল। হাজারি ভাবল, আহা পুরনো খদ্দের, ওকে এক থাল ভাত দিলে কি ক্ষতি হতো হোটেলের। আমি যদি কখনো হোটেল করি, খেতে এসে কাউকে ফেরাবো না, এতে আমার হোটেল উঠে যায় আর থাকে। একে তো ভাত বেচে পয়সা,
তার উপর খিদের সময় লোককে ফেরাবো? ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্দাররা এসে পড়েছে। খাবার ঘরে বেশ ভিড়। মতি চাকর আজ 10-12টা লোক জুটিয়ে এনেছে। পদ্ম এসে বলল, 10 থালা ভাত বাড়ো, 2 থালা নিরিমিষি, আর আলুর ডাল না দিও। আধ ঘন্টা পরে মুর্শিদাবাদ ট্রেনের খরিদ্দার বিদায় হলে অপ্রত্যাশিতভাবে বনগাঁয়ের ট্রেনের সময় কতগুলো লোক খেতে এলো। বেলা 1:30। এ সময় নতুন লোক প্রায়ই আসে না। পদ্মঝি যখন হাঁকল, 5 থালা ভাত ঠাকুর, হাজারি তাকে ডেকে চুপি চুপি বলল, ডাল একেবারেই নেই, দুজনের মতো হবে কি না। পদ্মঝি ডেকচির কাছে এসে নিচু হয়ে দেখে চাপা কণ্ঠে বলল, ও মা, এ তো একেবারেই নেই বললে হয়। এখন খদ্দের খাওয়াবো কি দিয়ে? তোমার দোষ। যখন ডাল কমে আসছে, এখনো 2খানা ট্রেন বাকি, তখন একটু ফ্যান মিশিয়ে সাঁতলে নিলে না কেন? কতবার তোমায় বলে দেয়া হয়েছে? ফ্যান আছে? হ্যাঁ আছে। আছে তো 2 বাটি দাও ডালে ফেলে, দিয়ে একটু নুন দিয়ে গরম করে নাও। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? হাজারি এ ধরনের কাজ কখনো করেনি, করতে তার বাধেও। সে সত্যিই ভালো রাঁধুনি। ইচ্ছে করে হাতের ভালো রান্নাটা নষ্ট করতে বা এভাবে খরিদ্দার ঠকাতে তার মন সরে না। কিন্তু পদ্মঝির হুকুম না মেনে উপায় কি? বাধ্য হয়ে ডালে ফ্যান মিশিয়ে খরিদ্দার বিদায় করতে হলো। ছুটি পেল সেদিন প্রায় বেলা 2:30। একটুখানি গড়িয়ে নিয়ে রোদ একটু পড়ে এলে সে চূর্ণী নদীর তীরে তার অভ্যাস মতো বেড়াতে চলল। আজ কদিন নদীর ধারে যায়নি, আর সেই পরিচিত নির্জন নিমগাছটার তলায় বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে ওপারের খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর যাবার রাস্তার দিকে চেয়ে থাকেনি। বেশ লাগে জায়গাটা। আর ওখানে গিয়ে বসলেই হাজারির মাথায় হোটেল সংক্রান্ত নানা রকম নতুন কথা আসে। অন্য কোথাও তেমন হয় না। আজ জায়গাটাতে গিয়ে বসতেই হাজারির প্রথমে মনে হলো হোটেল চলে রান্নার গুণে। যারা পয়সা দিয়ে খেতে আসে তারা চায় ভালো জিনিস খেতে, ফ্যান মেশানো ডাল খেতে তারা আসে না। পদ্মঝিয়ের অনাচারের দরুন বেচু চক্রবর্তীর হোটেল উঠে যাবে। তার নিজের হোটেল ততদিনে খোলা হয়ে যাবে। তার রান্নার গুণেই হোটেল চলবে। হঠাৎ হাজারি লক্ষ্য করল জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণীর খেয়াঘাটে দাঁড়িয়ে আছে। বোধহয় পার হয়ে ওপারে যাবে। ও ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই। জ্যোতিষ চেয়ে দেখে উঠে হাজারির কাছে এলো। কোথায় যাবেন? যাচ্ছি একটু ফুলে নবলা, ওই আমার ভাইরা ভাই থাকে তারই ওখানে। দেখলে তো হাজারি তোমাদের চক্রবর্তী মশাইয়ের কাণ্ডটা আজ। বলি টাকা কি আমি দিতাম না? দুপুরবেলা না খাইয়ে কি না বললে, অন্য জায়গায় চেষ্টা করুন গিয়ে। ভাত বেচা বামুন যদি ছোট লোক না হয়, আর তবে আর কে হবে? বিড়ি আছে, দাও তো একটা। হাজারির কাছ থেকে বিড়ি নিয়ে ধরিয়ে বলল, 200 ঝাঁটা মারি শহরের মাথায়, আর থাকছি নে। যাচ্ছি ফুলে নবলা, আমার বড় ভাইরা ভাই পার্বতী চক্রবর্তী, সেখানে একজন নামকরা লোক। পার্বতী দাদা একবার বলেছিল ওদের জমিদারিতে, ওই কাছারিতে একটা চাকরি করে দেবে। পাল চৌধুরীদের জমিদারি, মস্ত কাছারি, সেইখানেই যাচ্ছি। একটা হিললে হয়ে যাবেই। হাজারি বলল, একটা কথা বলি ভট্টাচার্য মশাই, যদি কিছু মনে না করেন। জ্যোতিষ ভট্টাচার্য বলল, এই কি? ওই টাকা করি এখন কিছু নেই আমার কাছে, তা বলে দিচ্ছি। তবে দেনা আমি রাখবো না। খাওয়ার টাকা আগে শোধ দিয়ে তখন অন্য কথা। সে তুমি বলে দিও চক্রবর্তী মশাইকে। হাজারি বলল, আরে টাকা কড়ির কথা বলিনি, বলছিলাম আপনি আহার করেছেন? জ্যোতিষ ভট্টাচার্য কিছুমাত্র না ভেবে সঙ্গে সঙ্গে উত্তর দিল, না, কোথায় করব? এত বেলায় চক্রবর্তী মশাইয়ের হোটেল থেকে ফিরে আর ভাতকে আমার জন্য নিয়ে বসেছিল। হাজারি খপ করে জ্যোতিষ ভট্টাচার্যের ডান হাতখানা ধরে বলল,
আমার সঙ্গে চলুন ভট্টাচ মশাই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো আজ, আসুন আমার সঙ্গে। জ্যোতিষ ভট্টাচ বলল, আরে কোথায় কোথায়, আরে না না হাজারি, আজ ওসব থাক, আমি জল টল খেয়ে আর এমন অবেলায়। হাজারি নাছোড়বান্দা, তাদের হোটেলের একজন পুরনো খদ্দের আজ পয়সা নেই বলে সারাদিন অনাহারে থেকে রানাঘাট থেকে চলে যাচ্ছে। কি জানি কেন এই ব্যাপারটার জন্য হাজারি যেন নিজেকেই দায়ী করে বসল। জ্যোতিষ ভট্টাচ বলল, এই আমি তোমাদের হোটেলে আর যাব না কিন্তু হাজারি। আচ্ছা তুমি যখন ছাড়ছো না, তখন বরং একটু জল টল খাওয়াও। হোটেলে নিয়েই বা যাব কেন, আসুন না, জল টল নয়, ভাত খাওয়াবো রেঁধে। জ্যোতিষ ভট্টাচ ব্যস্ত হয়ে বলল, আরে না না, ফুলে নবলা যেতে পারবো না আজ, তাহলে আজ সেখানে পৌঁছতেই হবে। কাছেই কুসুমের বাড়ি। একবার হাজারি ভাবল ভট্টাচকে সেখানে নিয়ে যাবে কিনা। শেষে ভেবে চিনতে তাই করল। ভদ্রলোককে নতুবা কোথায় বসে সে খাওয়ায়। কুসুমের বাড়ির দোরে কড়া নাড়তেই কুসুম এসে দোর খুলে হাজারিকে দেখে হাসি মুখে কি বলতে যাচ্ছিল, হঠাৎ জ্যোতিষ ভট্টাচের দিকে দৃষ্টি পড়ায় সে লজ্জিত হয়ে নিচু স্বরে বলল, বাবা ঠাকুর, কি মনে করে? উনি কে সঙ্গে? আরে ওর জন্যেই আসা, উনি বামুন মানুষ, আজ সারাদিন খাওয়া হয়নি। আমার চেনাশোনা, ওই আমাদের হোটেলের পুরনো খদ্দের। পয়সা ছিল না বলে খেতে দেয়নি কর্তামশাই, তা উনি না খেয়ে শান্তিপুর চলে যাচ্ছিলেন। আমার সঙ্গে দেখা, ধরে আনলুম। ওনাকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না, ওই বাইরের ঘরটা খুলে দাও গিয়ে। কুসুম ব্যস্ত হয়ে বাইরের ঘরের দোর খুলতে গেল। জ্যোতিষ ভট্টাচ কিছু দূরে দাঁড়িয়েছিল। হাজারি তাকে ডাক দিয়ে বাইরের ঘরে বসালো। তারপর বাড়ির ভেতর যেতেই কুসুম উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি করবেন বাবা ঠাকুর? রান্না করবেন? সব জোগাড় করে দিই, আর ততক্ষণ ঘরে যা কিছু আছে ও বাবা ঠাকুরকে দিই, কি বলেন? হাজারি বলে, আরে রান্না করে খাওয়াতে গেলে চলবে না কুসুম, উনি থাকতে পারবেন না, ফুলে নবলা যাবেন। আমি বাজার থেকে খাবার কিনে আনি, এখানে একটু বসবার জন্য নিয়ে এলাম। কুসুম বলল, বাবা ঠাকুর, আপনি ব্যস্ত হবেন না দিকিনি, আমি সব জোগাড় করছি জল খাবারের, আমার ঘরে সব আছে। ঘরে থাকতে বাজারে যাবেন কেন খাবার আনতে? আমার বাড়িতে যখন ব্রাহ্মণের পায়ের ধুলো পড়েছে, তখন আমার ঘরে যা আছে তাই দিয়ে খেতে দেব। কিন্তু বাবা ঠাকুর, সেই সঙ্গে আপনিও, মনে থাকে যেন। হাজারি প্রতিবাদ বাক্য উচ্চারণ করবার পূর্বেই কুসুম ঘরের মধ্যে চলে গেল। অগত্যা হাজারি বাইরের ঘরে জ্যোতিষ ভট্টাচের কাছে ফিরে এলো। জ্যোতিষ ভট্টাচ বলল, তোমার কোনো আত্মীয়ের বাড়ি নাকি? না, আত্মীয় নয়, এরা হলো ঘোষ গোয়ালা। এ বাড়িতে আমার ধর্মমেয়ের বিয়ে হয়েছে, ওই যে দোর খুলে দিলে ওই মেয়েটি। 15 মিনিট আন্দাজ পরে ঝনঝন করে শিকল নড়ে উঠতে হাজারি বাইরের বাড়ির অন্দরের দিকে দাওয়ায় গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে দাওয়ার দিকে চেয়ে অবাক হয়ে গেল। দুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতা, 2 বাটি জাল দেওয়া দুধ, দুখানা থালায় ফল মূল কাটা, বড় বাতাসা, ছানা, 2টি মুখ কাটা ডাব, ঝকঝকে করে মাজা 2টি কাঁসার গ্লাসে 2 গ্লাস জল। হাসি মুখে কুসুম বলল, ওকে ডাকুন, সেবা করতে বলুন, যা বাড়িতে ছিল একটু মুখে দিয়ে নিন দুজনে। আরে তা তো হলো, কিন্তু আমি আবার কেন কুসুম? মেয়ের বাড়ি যে, না খেয়ে যাবার কি জো আছে? ডাকুন ওকে। জ্যোতিষ ভট্টাচ খেতে বসে যেরূপ গোগ্রাসে খেতে লাগলো, দেখে মনে হলো সে বড়ই ক্ষুধার্ত ছিল। তার থালায় একটুও কিছু পড়ে রইল না। কুসুম পান সেজে বাইরের ঘরে পাঠিয়ে দিল খাওয়ার পরে। জ্যোতিষ ভট্টাচ বিদায় নেবার সময় বলল, এই তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি, এই আশীর্বাদ করে যাই।
কুসুম এসে গলায় কাপড় দিয়ে দুজনকেই প্রণাম করল। জ্যোতিষ ভট্টাচ বলল, মা শোনো, এই সারাদিন সত্যি খাইনি, ভারী তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে। তুমি বড় ভালো মেয়ে, ছেলে পিলে নিয়ে সুখে থাকো, আশীর্বাদ করি। হাজারি জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে চলে এলো। পথে এসে বলল, ভট্টাচার্য মশাই, একটা হোটেল নিজে খুলবো অনেক দিন থেকে ইচ্ছে আছে, এই আপনি কি বলেন? অনায়াসে করতে পারো, খুব লাভের জিনিস, তোমার হবেও, তোমার মনটা বড় ভালো, কিন্তু পয়সা পাবে কোথায়? আরে তাই নিয়েই তো গোলমাল, নইলে এতদিন খুলে দিতাম। দেখি, চেষ্টায় আছি, ছাড়ছি নে। ওই যে আমার মেয়ে দেখলেন, ওই কুসুম, ও একবার টাকা দিতে চেয়েছিল। তা কি নেওয়া ভালো? ও গরিব বেওয়া লোক, কেন ওর সামান্য পুঁজি নিতে যাব? তাই নিইনি, নিলেও এখনই দেয়। তবে সে টাকা খুব সামান্য, তাতে হোটেল খোলা হবে না। জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণির খেয়ার ধারে এসে বলল, আচ্ছা, চলি হাজারি, তুমি হোটেল খুললে তোমার হোটেলে আমি বাঁধা খদ্দের থাকবো, সে তুমি ধরে নিতে পারো। আর কোথাও যাব না। তোমার মতো রান্না কটা ঠাকুর রাঁধতে পারে? বেচু চক্রবর্তীর হোটেলে আমি যে যেতাম শুধু তোমার নিরামিষ রান্না খাওয়ার লোভে। ভালো চলবে তোমার হোটেল, এদিকে তোমার মতো রাঁধতে পারে না কেউ, বলে যাচ্ছি। জ্যোতিষ ভট্টাচার্য তো চলে গেল, কিন্তু হাজারির মনে তার শেষ কথাগুলি একটা খুব বড় বল ও প্রেরণা দিয়ে গেল। সে জানে তার হাতের রান্না ভালো, কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনলে তবে না তৃপ্তি। ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাইয়েছিল বটে, কিন্তু সে যাবার সময় যা দিয়ে গেল, হাজারির মনের আনন্দ ও উৎসাহের দিক দিয়ে দেখতে গেলে তা খুব মূল্যবান ও সার্থক প্রতিদান। হাজারি যখন হোটেলে ফিরল তখন বেলা বেশি নেই। রতন ঠাকুর ডাল ভাত চাপিয়ে দিয়েছে, মতি চাকর বা পদ্মঝি কেউই নেই। গদির ঘরে বেচু চক্রবর্তী কাদের সঙ্গে কথাবার্তা বলছিল। হোটেলের রান্নাঘরে ঢুকলে কিন্তু হাজারির মনে নতুন বলের সঞ্চার হয়, বরং ছুটি পেয়ে বাইরে গেলেই যত দুর্ভাবনা এসে জোটে। প্রকাণ্ড উনুনের উপরে ফুটন্ত ডেকচির সামনে বসে হাজারি নিজেকে বিজয়ী বীরের মতো কল্পনা করে। তখন না মনে থাকে কুসুমের কথা, না মনে থাকে অন্য কোনো কিছু। অবসাদ আসে কাজ হাতে না থাকলে, এ বরাবর দেখে আসছে সে। ইতিমধ্যে রতন ঠাকুর ফিরল। হাজারিকে চুপি চুপি বলল, একটি কথা আছে, আমার দেশের একজন লোক এসেছে, আমার কাছে থেকে চাকরি খুঁজবে, বড় গরিব, তাকে বিনি টিকিটে খাওয়ার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে। তোমার যদি মত হয় তবে তাকে বলি। হাজারি বলল, আরে নিয়ে এসো, তার আর কি, গরিব মানুষ খাবে, আমার কোনো অমত নেই। রতন ঠাকুর খুব খুশি হয়ে চলে গেল। রাত্রে তার লোক যখন খেতে এলো, রতন ঠাকুর হাজারিকে ডেকে ইঙ্গিতে লোকটাকে চিনিয়ে দিতে হাজারি পরিতোষ করে তাকে খাওয়ালো। পদ্মঝিয়ের অত্যন্ত সতর্ক দৃষ্টি এড়িয়ে লোকটা বিনা টিকিটে খেয়ে চলে গেল। কেউ কিছু ধরতেও পারল না। এইরকম চলল এক আধ দিন নয়, 10-12 দিন। একদিন আবার তার অন্য এক সঙ্গী জুটিয়ে এনেছে, তাকে বিনামূল্যে খেতে দিতে হলো। ব্যাপারটি সামান্য, হাজারি কিন্তু একটা প্রকাণ্ড শিক্ষা পেল এটার থেকে। এত সতর্ক ব্যবস্থার মধ্যেও চুরি তো বেশ চলে। বেচু চক্রবর্তীর টিকিট ও পয়সাতে ঠিক মিল আছে, সুতরাং তার দিক দিয়ে সন্দেহের কোনো কারণ নেই। পদ্মঝি যে পদ্মঝি, সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানল না ব্যাপারটার। ভাত তরকারি কিছু মাপ থাকে না যে কম পড়বে, সুতরাং কে ধরছে? কেন এ ধরনের চুরি ধরবার কি কোনো উপায় নেই? কদিন ধরে হাজারি চূর্ণির ঘাটে নির্জনে বসে শুধু এই কথা ভাবে, ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করে যদি বাইরের লোক ঢুকিয়ে খাওয়ায় তবে সে চুরি ধরবার উপায় কি?
অনেক ভেবে একটা উপায় তার মাথায় এলো একদিন বিকেলে। থালায় নম্বর যদি দেওয়া থাকে আর টিকিটের নম্বরের সঙ্গে যদি তার মিল থাকে, তবে থালা এঁটো হলেই ধরা পড়বে অমুক নম্বরের থালার খদ্দের বিনা টিকিটে খেয়েছে না পয়সা দিয়ে খেয়েছে। মাঝে মাঝে তদারক করলে এই জিনিসটা ধরা পড়বে। তাছাড়া থালা মাজবার সময় ঝি বা চাকরের কাছ থেকে এঁটো থালার নম্বরগুলো জেনে নিলেই হবে। হাজারি খুব খুশি হলো। ঠিক বের করেছে বটে, একটা ফাঁক অবশ্যই আছে। সেও জানে যদি কলা পাতায় খেতে দেওয়া হয়, যদি বিনা নম্বরই থালা সেই লোকটা বাইরে থেকে নিয়ে আসে, তাতে নিস্তার নেই, কারণ ঝি চাকরের চোখে তখনই ধরা পড়বে। এঁটো থালা সেই লোকটা কিছু মাজতে বসতে পারে না হোটেলের মধ্যেই। কলার পাতায় কেউ খাচ্ছে এ চোখে পড়লে তখনই ঝি চাকরে সন্দেহ করবে বলে হঠাৎ কেউ সাহস করবে না কাউকে পাতায় ভাত দিতে। 200-250 টাকা যদি জোগাড় করা যায়, তবে এই রেলবাজারেই আপাতত হোটেল খুলে দেওয়া যায়। টাকা দেয় কে? জ্যোতিষ ভট্টাচার্যের কথা তার মনে পড়ল। বেচারি বড় কষ্টে পড়েছে। শেষে কিনা ভাইরা ভাইয়ের বাড়ি চলেছে আশ্রয় প্রার্থনা করতে। লোকে কি সোজা কষ্ট পেলে তবে কুটুম্বস্থানে যায় চাকরির উমেদার হয়ে? যদি সে হোটেল খোলে, জ্যোতিষ ভট্টাচার্যকে এনে রাখবে। বৃদ্ধ মানুষ, দুটি করে খেতে পারবে, আর কিছু হাত খরচ মিলবে। এর বেশি তার আর কিসেরই বা প্রয়োজন? প্রতিদিনের মতো আজও বেলা পড়ে এলো। গত 2 বছর যেরূপ হয়ে আসছে, সেই একই ঘোড়া নিম গাছ, সেই একই চূর্ণির খেয়াঘাট, পালেদের সেই একই কয়লার ডিপোতে মুটে ও সরকারবাবুর সঙ্গে ঝগড়া চলছে। সবই পুরনো। দিন যায়, কিন্তু তার স্বাদ পূর্ণ হবার তো কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বরং দিন দিন আরও ক্রমে অবস্থা খারাপের দিকেই চলেছে। সামান্য মাইনে হোটেলের কি হবে এতে? বাড়িতে টেপিকে একখানা ভালো শখের কাপড় দেওয়া যায় না, পেট পুরে খেতে দেওয়া যায় না। টেপির মা গরিব ঘরের মেয়ে, যেমন বাপের বাড়িতে কখনো সুখের মুখ দেখেনি, স্বামীর ঘরে এসেও তাই। সংসারে গভীর খাটুনি খেটে ছেলে মেয়ে মানুষ করছে। মুখ ফুটে কোনোদিন স্বামীর কাছে কোনো আদর আবদার করেনি। ছেঁড়া কাপড় সেলাই করে পড়ছে। আধপেটা খেয়ে নিজে ছেলে মেয়েদের জন্য 2 মুঠো বেশি ভাত জল দিয়ে রেখে দিচ্ছে হাঁড়িতে, তারা সকালবেলা খাবে। কখনো কোনোদিন সেজন্য বিরক্তি প্রকাশ করেনি, অদৃষ্টকে নিন্দা করেনি। হাজারি সব বোঝে। তাই তো সে আজকাল সর্বদা এক মনে উপায় চিন্তা করে, কি করে সংসারের উন্নতি করা যায়। চক্রবর্তী মশায়ের হোটেলে রাঁধুনি বৃত্তি করলে কখনো যে উন্নতি করা যাবে না, আর পদ্মঝির ঝাঁটা খেয়ে মাঝে পড়ে হাড় কালি হয়ে যাবে। ভগবান যদি দিন দেন, তবে তার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করবে, হোটেল একখানা খুলবে। কুসুমের সঙ্গে এই যে আলাপ হয়েছে, হাজারি এটাকে পরম সৌভাগ্য বলে মনে করে। কুসুম চমৎকার মেয়ে। প্রবাস জীবনে কুসুমের সাহচর্য, তার মধুর ব্যবহার, হোক না সে গোয়ালার মেয়ে, কিন্তু বড় ভালো লাগে। আরও ভালো লাগে এই জন্যে যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবণ কোনো আত্মীয় মেয়ের সংস্পর্শে সে কখনো আসেনি। অনেকখানি যে নির্ভর করা যায় কুসুমের ওপর, সব বিষয়ে নির্ভর করা যায়। মনে হয় এ কাজের ভার কুসুমের ওপর দিয়ে নিশ্চিন্ত হওয়া যায়। সে প্রতারণা করবে তো নাই, বরং প্রাণপণ যত্নে কাজ উদ্ধার করবার চেষ্টা করবে, যেমন আপনার লোকে করে থাকে। হাজারি যদি নিজের দিন ফেরাতে পারে, তবে কুসুমের দিনও সে অমন রাখবে না। টেপিও তার মেয়ে, কিন্তু টেপি বালিকা, কুসুম বুদ্ধিমতী। ও যেন তার বড় মেয়ে, যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝে তা দূর করবার চেষ্টা করে, মন প্রাণ দিয়ে চেষ্টা করে। মেয়েও বটে, বন্ধুও বটে। সকালে সেদিন রতন ঠাকুর এলো না। পদ্মজি এসে বলল, ও ঠাকুর আজ আর আসবে না, কাল বলে গিয়েছে। তরকারিগুলো তুমি কুটে নাও, নিয়ে রান্না চাপিয়ে দাও, আমি আঁচ দিয়ে দিচ্ছি। হাজারি প্রমাদ গুনল। আজ হাট বার, দুপুরে অন্তত 100-150 হাটুরে খরিদ্দার হবে।
এক হাতে তাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয়। পদ্মঝিয়ের কথা মতো সে বঁটি পেতে তরকারি কুটতে বসে গেল। বেলা 8:30টার সময় সবে ডাল ভাত নামিয়েছে, এমন সময় একজন খরিদ্দার টিকিট নিয়ে খেতে এলো। হাজারি বলল, আগে বাবু, সবে ডাল ভাত নেমেছে, কি দিয়ে খাবেন? লোকটি রেগে বলল, এই 9টা বেজেছে, মোটে ডাল ভাত? কীরকম ঠাকুর তুমি? যদু বাণিজ্যের হোটেলে এতক্ষণে 3টে তরকারি হয়ে গেছে। এই রকম করলেই তোমাদের হোটেল চলেছে। হাজারি বলল, 9টা তো বাজেনি বাবু, 8:30। লোকটার মেজাজ রুক্ষ ধরনের, বলল, আরে আমি বলছি 9টা, তুমি বলছো 8:30, আবার মুখে মুখে তর্ক। আমি ঘড়ি দেখতে জানি না। সে কথা তো হয়নি বাবু, ওই ঘড়ি কেন দেখতে পাবেন না, আপনারা বড় লোক। কিন্তু 9টা বাজলে ওই কেষ্টনগরের গাড়ি আসে, সে গাড়ি তো এখনো আসেনি। আবার তর্ক? এক চড় মারবো গালে। বোধহয় লোকটা মেরেই বসত। ঠিক সেই সময় পদ্মঝি গোলমাল শুনে ঘরের মধ্যে ঢুকে বলল, কি হয়েছে বাবু? লোকটা পদ্মঝির দিকে ফিরে বলল, তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছে। কি জানোয়ার! হোটেলের রাঁধুনিগিরি করতে এসে আবার লম্বা লম্বা কথা। আজ দিতাম তোমাকে একটি চড় কষিয়ে, টের পেতে তুমি মজা। ও যাক বাবু, আপনি ক্ষমা দেন, ওর কথায় চড়লে কি চলে? আসুন, আপনি খাবেন এখানে। খাবো কি? তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি, তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক। রান্না হয়নি তো টিকিট বিক্রি করেছিলে কেন তোমরা? দেখাবো তোমাদের মজা, যত বদমাশ সব। পদ্মঝি ঝাঁঝের সঙ্গে বলল, ঠাকুর, তুমি কিরকম মানুষ? বাবুর সঙ্গে মুখোমুখি তর্ক করা কি তোমার দরকার ছিল? আর রান্না কেনই বা হয় না? যা হয়েছে তাই দিয়ে ভাত দাও আর মাছ ভেজে দাও। যান বাবু, আপনি গিয়ে বসুন। খানিক পরে লোকটা খাওয়া ফেলে বলল, ইস, মাছটা একেবারে পচা। রামো রামো, কেন মরতে যে হোটেলে খেতে এসেছিলুম। ছি ছি। এই ঠাকুর, এদিকে এসো। পদ্মজি হাঁ করে ছুটে এসে বলল, কি হয়েছে বাবু, কি হয়েছে? কি হয়েছে? যত সব ন্যাকামি। মাছ একদম পচা। লোকজনকে মারবার মতলব তোমাদের না? আজ রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে। রিপোর্টের কথা শুনে পদ্মঝির মুখ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, বাবু, আপনার পায়ে পড়ি, বসুন, না খেয়ে উঠবেন না। আমি দই এনে দিচ্ছি। একদিন যা হয়ে গিয়েছে ক্ষমা ঘেন্না করে নিন বড়বাবু। সে তাড়াতাড়ি দই ও বাতাসা এনে দিল। লোকটি খেয়ে উঠে যাবার সময় বেচু চক্রবর্তী বিনীত সুরে নিতান্ত কাঁচুমাচু হয়ে বলল, বাবু, এই একটা কথা আছে। এই আপনার টিকিটের পয়সাটা তো নিতে পারিনি, আপনার খাওয়াই হলো না। পয়সা কয়া না, আপনি নিয়ে যান। লোকটা বলল, আরে না না, থাক, পয়সা দিতে হবে না ফেরত, কিন্তু এরকম যেন আর কখনো না হয়। বেচু চক্রবর্তী জোর করে লোকটার হাতে পয়সা কয়েকানা গুঁজে দিল। একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়ল। হাজারি গিয়ে দেখল সেখানে পদ্মঝি দাঁড়িয়ে আছে। বেচু চক্রবর্তী বলল, ঠাকুর, খদ্দেরদের সঙ্গে ঝগড়া করতে কতদিন শিখেছ? হাজারি অবাক হয়ে বলল, ঝগড়া? কার সঙ্গে ঝগড়া করলাম বাবু? পদ্মঝি বলল, ঝগড়া করছিলে না তুমি ওই বাবুর সঙ্গে? সে মুখোমুখি তর্ক কি? বাবু তো চর মারবেনি। আমি গিয়ে না পড়লে দিত কষিয়ে 2-4 ঘা। আগে কি বলেছে না বলেছে আমি তো শুনিনি। গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন। ওর কি কাণ্ডজ্ঞান আছে? তখনও সমানে ঝগড়া চালাচ্ছে। বেচু চক্রবর্তী বলল, খদ্দের যাই বলুক না কেন তাই শুনে যেতে হবে। এ তুমি বুড়ো বয়সে মরতে চললে, আজও শিখলে না? বাবু, আপনি শুনে বিচার করুন। ঝগড়া তো আমি করিনি। উনি বললেন 9টা বেজেছে, আমি বললাম 8:30 বেজেছে। এই উনি আমায় বললেন, আমি কি ঘড়ি দেখতে জানি নে? পদ্মঝি বলল, তোমার সব মিথ্যে কথা ঠাকুর। ও কথায় কখনো ভদ্রলোক চটে না। তুমি বেয়াদপের মতো তক্ক করেছো, তাই বাবু চটে গিয়েছেন। আমি গিয়ে সকন্নে শুনেছি তুমি যা তা বলছো। অবশ্য এখানে পদ্মঝিয়ের উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলতে পারে না, এ কথা হাজারি ভালো করেই জানত।
বেচু চক্রবর্তী মশাই কারোর কথা শুনবেন না। পদ্মজি যা বলবে তাই ধ্রুব সত্য বলে মেনে নেবেনি। সে অগত্যা চুপ করে রইল। বেচু চক্রবর্তী বলল, এই পচা মাছ কে এনেছিল? হাজারি উত্তর দেবার পূর্বেই পদ্মজি বলল, ওই গিয়েছিল বাজারে, ওই এনেছে। হাজারি বিস্ময়ে কাঠ হয়ে গেল। কি সর্বনেশে মিথ্যে কথা! পদ্মজি খুব ভালো করেই জানে কাল রাত্রে প্রায় 1.5 পোয়া আন্দাজ পোনা মাছ উদ্বৃত্ত হলে পদ্মজি তাকে বলেছিল মাছগুলো ঢেকে রাখতে এবং পরদিন কড়া করে আর একবার ভেজে নিয়ে মাছের ঝাল করতে। তাহলে খরিদ্দার টের পাবে না যে এই মাছটা বাসি। বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে যায়নি। পদ্মজি নিজেই ভাজা মাছ দেবার কথা বলেছিল। কিন্তু এসব কথা বেচু চক্রবর্তীকে বলে কোনো লাভ নেই। বেচু চক্রবর্তী বলল, তোমার 8 আনা জরিমানা হলো, মাইনার সময় কাটা যাবে, যাও। হাজারি রান্নাঘরে ফিরে এলো, কিন্তু তার চোখ দিয়ে যেন জল বের হয়ে আসতে চাইছিল। কি অসহ্য অবিচার! সে বাজারে গিয়েছিল তা সত্য, মাছ কিনেছিল তাও সত্য, কিন্তু সে মাছ পচা নয়, সে মাছ খরিদ্দারের পাতে দেওয়াই হয়নি। অথচ পদ্মজি দিব্যি তার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিল, আর সেই মিথ্যা অপরাধে তার হলো জরিমানা। পদ্মদিদি তার সঙ্গে যে কেন এমন করে লাগে, কি করেছে সে পদ্মদিদির? রতন ঠাকুর আজ নেই, খাটুনি সবই তার ওপর। 8-10 জন লোক ইতিমধ্যে টিকিট কিনে খাবার ঘরে ঢুকল, চা করে জায়গা করে দিল। হাজারি তাড়াতাড়ি আলু ভেজে তাদের ভাত দিল। তারা খুব গোলমাল করতে লাগলো, শুধু আলু ভাজা আর ডাল দিয়ে খাওয়া যায়? এরা সকলেই রেলের যাত্রী। স্টেশন থেকে তাদের হোটেলের চাকর বলে এনেছে যে একমাত্র তাদেরই হোটেলে এত সকালে সব হয়ে গিয়েছে, মাছের ঝোল অম্বল পর্যন্ত। এখন দেখা যাচ্ছে যে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয়নি। এ কি অন্যায়, ইত্যাদি। পদ্মজি দরজার কাছে মুখ বাড়িয়ে বলল, ও ঠাকুর, দাও না মাছ ভেজে, বাবুরা বলছেন শুনতে পাও না? বাবুরা খাবেন কি দিয়ে? অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও। আজকের মাছ এখনো কোটা হয়নি, পদ্মতা জানে। হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারদের পাতে দেবে না। সে বলল, ভাজা মাছ আর নেই, যা ছিল ফুরিয়ে গিয়েছে। পদ্মজি বলল, তবে একটু বসুন বাবুরা, একখানা তরকারি করে দিচ্ছে, বসুন আপনারা, উঠবেন না। শিক্ষা মতো মতি চাকর এসে বলল, ও ঠাকুর, বনগাঁয়ের গাড়ি আসবার যে সময় হলো, রান্নাবান্না কিছু হলো না এখনো, ঘন্টা পড়ে গিয়েছে যে। খরিদ্দারেরা ব্যস্ত সমস্ত হয়ে উঠল। এরাও গাড়িতে কৃষ্ণনগরে যাবে। একজন বলল, ঘন্টা পড়ে গেছে। মতি চাকর বলল, হ্যাঁ বাবু, অনেকক্ষণ, গাড়ি গাংনাপুর ছেড়েছে, এলো বলে। মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক, তারা তাড়াতাড়ি উঠতে পারলে বাঁচে। গাড়ি ফেল হয়ে গেলে অনেকক্ষণ আর গাড়ি নেই। পদ্মজি বলল, আহা হা, উঠবেন না বাবুরা, ধীরে সুস্থে খান। মাছ ভেজে দাও ঠাকুর, আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি, বসুন বাবুরা। খরিদ্দারেরা উঠে পড়ল। ধীরভাবে বসে খাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তারা চলে যেতেই পদ্মজি বলল, যাক, এইবার মাছগুলো কুটি। এত সকালে কোন হোটেলে রান্না হয়েছে? 6খানা মাছের গাদা বেঁচে গেল। এই জুয়াচুরিগুলো হাজারি পছন্দ করে না। শুধু এখানে বলে নয়, রেলবাজারের সব হোটেলেই এই ব্যাপার সে দেখে আসছে। খরিদ্দারকে খাওয়াতে বসিয়ে দিয়ে বলে, বাবু, গাড়ির ঘন্টা পড়ে গেল। খরিদ্দার আধপেটা খেয়ে উঠে যায়। হোটেলের লাভ। ছি, ন্যায্য পয়সা গুনে নিয়ে কি জুয়াচুরি! হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করছে, কখনো মুখ দিয়ে কথা বার করেনি যে ট্রেনের সময় হয়ে গেল। অনেক সময় ট্রেনের সময় না হলেও তারা মিথ্যা বলে ধুয়ো তুলে দেয়, যাতে খরিদ্দাররা ব্যস্ত হয়ে পড়ে। অধিকাংশই পাড়া গেঁয়ে লোক, রেলের টাইম টেবিল মুখস্থ করে তারা বসে নেই। এদের ধাঁধা লাগিয়ে দেওয়া কঠিন কাজ নয়। মতি চাকরকে শেখানো আছে, সে সময় বুঝে রেলগাড়ির ধুয়ো তুলে দেবে। আজ 5 বছর হাজারি দেখে আসছে এই ব্যাপার। নিজের হোটেল যখন সে খুলবে, ব্যবসাতে লাভ করবার জন্য এত হীন ও নীচ কৌশল সে অবলম্বন করবে না।
ন্যায্য পয়সা নেবে, ন্যায্য মতো পেট ভরে খেতে দেবে। এইসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকিয়ে পয়সা না নিলে যদি তার হোটেল না চলে, না হয় নাই চলল হোটেল। ফাঁকি দেওয়া যায় না হাটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট, এখানকারও হাট। পাড়াগাঁ থেকে দুধ ও তরিতরকারি নিয়ে বহু লোক আসে। তারা অনেকে এখানে খায়। বারবার যাতায়াত করে তারা চালাক হয়ে গেছে। মতি চাকর প্রথম প্রথম দু একবার এদের এই কৌশল খাটাতে গিয়ে বেকুব হয়েছে। তারা বলে, হোক হোক গাড়ির ঘন্টা, লাও তুমি, না হয় পরের গাড়িটায় যাওয়ানি। তা বলে সারাদিন খাটবার পরে ভাত ফেলে তো উঠতে পারি নে। আরে এলিয়ে এসো, আর দু হাতা ডাল, ও ঠাকুর। হাটুরে লোকজন খেতে আসতে আরম্ভ করল বেলা 1টা। এদের জন্য আলাদা বন্দোবস্ত। এরা চাষা লোক, খায় খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পেলেও এদের ক্ষতি নেই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারদের জন্য যে চাল রান্না হয়, এদের সে চাল নয়। মোটা নাগরা চালের ভাত এদের জন্য বরাদ্দ, ফ্যান মেশানো ডাল ও একটা চচ্চড়ি। এদের সাধারণত দেওয়া হয় চিংড়ি মাছ বা কুচা মাছ। পোনা মাছ এদের দিয়ে পারা যায় না। কুচো চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। এদের মধ্যে অনেক সময় হাজারির নিজের গ্রামের লোকও থাকে, তাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়। কিন্তু আজ তার স্বগ্রাম থেকে কেউ আসেনি। রতন ঠাকুর নেই। একা হাতে এতগুলি লোকের রান্না এবং পরিবেশন করে হাজারি নিতান্ত ক্লান্ত দেহে যখন খেতে বসবার জোগাড় করছে, তখন বেলা প্রায় 3টের কম নয়। পদ্মঝি অনেকক্ষণ আগেই থালায় ভাত বেড়ে নিয়ে চলে গেছে। বেচু চক্রবর্তী গদিতে বসে বেলার ক্যাশ মেলাচ্ছে। এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর এসে বলল, ও ভাই হাজারি, দুটো ভাত হবে? বংশীধর মেদিনীপুর জেলার লোক, তবে বহুকাল রানাঘাটে থাকায় কথার বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলল, এই আমার এক বাগনে এসেছে হঠাৎ এখন এই 3টের গাড়িতে। আজ হাটবার, হাটুরে খদ্দেরদের দল সব খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে। তাই বলে দেখে আসি যদি। হাজারি বলল, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও গিয়ে, ভাত যা আছে খুব হয়ে যাবে। বংশীধরের ভাগ্নে এলো। চমৎকার চেহারা, 18-19-এর বেশি বয়স নয়। তাকে আসন করে ভাত দিতে গিয়ে হাজারি দেখল ডেকচিতে যা ভাত আছে তাতে দুজনের কুলোয় না। বংশীধরের ভাগ্নেটি পল্লীগ্রামের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয়ই 2টি বেশি ভাত খায়। তারই পেট ভরবে কিনা সন্দেহ। হাজারি তাকেই সব ভাতগুলি বেড়ে দিল। ডাল তরকারি যা ছিল তাও দিল। সে খেতে খেতে বলল, মাছ নেই? না বাবা, মাছ সব ফুরিয়ে গিয়েছে। আজ এখানকার হাটবার, বড্ড খদ্দেরদের ভিড়। মাছের টান, ডাল তরকারির টান, সবেরই টান। তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা। তা বসো, 2 পয়সার দই আনিয়ে দিই। না না থাক, আপনাদের দই আনতে হবে না। না বাবা বসো, বংশীধরের ভাগ্নে যা আমার ভাগ্নেও তাই। পাশাপাশি হোটেল, এতদিন কাজ করছি। হাজারি নিজে গিয়ে দই এনে দিল। ছেলেটি জিজ্ঞাসা করল, আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? কি চাকরি বাবা? এই ধরুন হোটেলের রাঁধুনিগিরি কি এমনি? কাজের চেষ্টায় ঘুরছি, এখানে কিছু হবে মামা? মামা বলে ডাকতে ছেলেটির উপর হাজারির কেমন স্নেহ হলো। সে একটু ভেবে বলল, না বাবা, আমার সন্ধানে তো নেই, কিন্তু একটা কথা বলি, হোটেলের রাঁধুনিগিরি করতে যাবে কেন তুমি? দিব্যি সোনার চাঁদ ছেলে, এই লাইনে বড় কষ্ট। এ তোমাদের লাইন নয়। পড়াশোনা কতদূর করেছ? ছেলেটি অপ্রতিভের সুরে বলল, না মামা, বেশি করিনি। আমাদের গাঁয়ের ছাত্রবৃত্তি স্কুলের 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম। তারপর বাবা মারা গেলেন, আর লেখাপড়া হলো না। তো তোমার নামটি কি? শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারির মনের মধ্যে খেলে গেল। চমৎকার ছেলেটি,
এর সঙ্গে টেপির বিবাহ দিলে বড় সুন্দর মানায়। কিন্তু তা কি ঘটবে? ভগবান কি এমন পাত্র টেপির ভাগ্যে জুটিয়ে দেবেন? ছেলেটি খাওয়া শেষ করে উঠে বলল, আপনার খাওয়া হয়েছে মামা? এইবার বসবো খেতে বাবা। আমাদের খাওয়া এইরকম, বেলা 3টের এদিকে বড় একটা মেটে না। সেই জন্যই তো বলছি বাবা, এসব ছ্যাঁচড়া লাইন তোমাদের জন্য নয়। এসব রান্না কাজ বড় ঝঞ্ঝাটের কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলল, তবে কোন লাইন ধরবো বলুন মামা? কত জায়গায় ঘুরে বেরিয়ে দেখলাম, আজ 6 মাস ধরে ঘুরছি, কোথাও কিচ্ছু জোটাতে পারিনি। হ্যাঁ, আপনি বলছেন রাঁধুনির কাজ? কলকাতায় একটা হোটেলের বাইরে লেখা ছিল 2 জন চাকর চাই। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। বললে কি? আমি বললাম চাকরের জন্যে কাজ খালি আছে দেখে এসেছি। তা বললে, তুমি ভদ্রলোকের ছেলে, এ কাজ তোমার জন্যে নয়। কত করে বললাম, কিছুতেই নিলে না। হাজারি অবাক হয়ে শুনছিল। বলল, বলো কি? এই তারপর শুনুন, কোথাও চাকরি জোটে না। কলকাতায় শেষকালে খেতে পাই না এমন হলো। 2-1 দিন তো না খেয়েই কাটলো। তারপর ভাবলাম, আমার এক মামা রানাঘাটে হোটেলে কাজ করেন, সেখানেই যাই। তাই আজ এলাম। উনি আমার আপন মামা নয়, ওই মায়ের জ্ঞাতি ভাই। তাই এখানেও আপনি বলছেন এ লাইন আমার জন্যে নয়। তবে কোথায় যাব আর কী বা করব? ছেলেটির হতাশার সুর এবং তার দুঃখ কষ্টের কাহিনী হাজারির মনে বড় লাগল। সে তখনও ভাবছিল, আহা ছেলে মানুষ, আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকলে এতদিনে এত বড়টা হতো। টেপির সঙ্গে ভারী মানায়, সোনার চাঁদ হেন ছেলে। টেপি কি আর সে অদেষ্ট করেছে? নাই বা হলো চাকরি। ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গাঁয়ের ভিটেতে গিয়ে বসুক। ওকে কোনো কষ্ট করতে হবে না, আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো। জমি জমাও তো আছে কিছু। খাওয়া শেষ করে বংশীধরের ভাগ্নেটি চলে গেল বটে, কিন্তু হাজারির প্রাণে যেন কি একটা অনির্দেশ্য নতুন সুরের রেশ লাগিয়ে দিয়ে গেল। তরুণ মুখের ভঙ্গি, তরুণ চোখের চাহনি থেকে এত প্রেরণা পাওয়া যায়। জীবনে এসব নবীন অভিজ্ঞতা হাজারির। বিকালে চূর্ণির ধারের গাছতলায় নির্জনে বসে সে কত স্বপ্ন দেখল, নতুন সব স্বপ্ন। টেপির সঙ্গে বংশীধরের ভাগ্নেটির বিবাহ হচ্ছে, বাধা কিছুই নেই, তাদেরই পাল্টি ঘর। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলে দিয়েছে। 2 হাত একত্র মিলে হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করছে। টেপির মার চোখ দিয়ে আনন্দে জল পড়ছে। কি সুন্দর সোনার চাঁদ জামাই! কেন সে হোটেলে রাঁধুনিগিরি করতে যাবে ছেলে বয়সে? হাজারির নিজের হোটেলে জামাই থাকবে ম্যানেজার। চক্রবর্তী মশাইয়ের মতো গদিতে বসে খরিদ্দারদের টিকিট বিক্রি করবে, হিসাবপত্র রাখবে। দ্বিগুণ খাটবার উৎসাহ আসবে হাজারির। জামাইও যা, ছেলেও তাই। অত বড়, অত সুন্দর, উপযুক্ত ছেলে। টেপির সারা জীবনের আনন্দ ও স্বাদের জিনিস। ওদের দুজনের মুখের দিকে চেয়ে সে প্রাণপণে খাটবে। 3 মাসের মধ্যে হোটেল দাঁড় করিয়ে দেবে। বেলা পড়ল, চূর্ণির খেয়ায় লোক পারাপার হচ্ছে। যারা শহরে কেনাবেচা করতে এসেছিল এই সময় তারা বাড়ি ফেরে। একবার কুসুমের সঙ্গে দেখা করে হোটেলে ফিরতে হবে। গাছতলায় বসে আর বেশিক্ষণ আকাশ কুসুম ভাবলে চলবে না। রতন ঠাকুর সম্ভব এ বেলাও দেখা দিচ্ছে না, তাকে একাই সব কাজ করতে হবে। কিন্তু সত্যই কি আকাশ কুসুম? হোটেল তার হবে না? টেপির সঙ্গে ওই ছেলেটির? যাক, বাজে ভাবনায় দরকার নেই, দেরি হয়ে যাচ্ছে। পদ্মঝি বিকেলের দিকে হাজারিকে বলল, বলি, হ্যাঁ গো ঠাকুর, আজ মাছের মুড়োটা কি হলো গা? আজ তো কর্তাবাবুর জ্বর, তিনি বেলা 11টার মধ্যেই চলে গিয়েছেন। অত বড় মুড়োটার কি একটা টুকরো চোখে দেখতে পেলাম না। হাজারি মাছের মুড়োটা লুকিয়ে কুসুমকে দিয়ে এসেছিল। বড় মাছের মুড়ো সাধারণত কর্তার বাসায় যায়, কিন্তু আজ কর্তার অসুখ, তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না।
মুড়োটা পদ্মঝি নিজের বাড়ি নিয়ে যেত। হাজারি কখনো মুড়ো নিজে খায়নি, রতন ঠাকুর খেয়েছে। পদ্মঝি তো প্রায় নিয়ে যায়। হাজারির দাবি কি থাকতে পারে না মুড়োর ওপর? তাই সে সেটা কুসুমকে দিয়ে এসেছিল যখন ছুটি করে চূর্ণির ধারে বেড়াতে যায় তখন। পদ্মঝিয়ের প্রশ্নের উত্তরে হাজারি বলল, কেন গা পদ্ম দিদি, এতক্ষণ পরে মুড়োর খোঁজ হলো? এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক, কি হলো মুড়োটা? আমায় কি একদিন খেতে নেই? তোমরা তো সবাই খাও, আমি আজ খেয়েছি। কই, মুড়োর কাঁটা চোগড়াও তো কিছু দেখলাম না, কোথায় বসে খেলে? হাজারির বিব্রত ভাব পদ্মঝিয়ের চোখ এড়ালো না। সে চড়া গলায় বলল, খাওনি তুমি, খেলে কিছু বলতাম না, তুমি সেটা লুকিয়ে বিক্রি করেছো। কেমন, ঠিক কথা কি না? চোর, জুয়া চোর কোথাকার, হোটেলের জিনিস নুকিয়ে নুকিয়ে বিক্রি। আচ্ছা, তোমার চুরির মজা আমি টের পাওয়াচ্ছি, আসুক কর্তা। না পদ্ম দিদি, এই বিক্রি করব কাকে? রাধা মুড়ো নেবে কে? সত্যি আমি খেয়েছি। আবার মিথ্যে কথা! আমি এতকাল হোটেলে কাজ করে হাতে ঘাঁটা পড়িয়ে ফেললু, আর মাছের মুড়োর কাঁটা চোগড়া আমি চিনি নে না? অত বড় মুড়োটা 4 আনার কমে বিক্রি করনি। জমা দাও সে পয়সা গদিতে, নইলে ও বেলা দেখো কি হাল করি কর্তার সামনে। আচ্ছা নিও 4 আনা পয়সা, আমি দেব। একটু মুড়ো খেয়ে যদি দাম দিতে হয় তাই নিও। পদ্মঝি একটুখানি নরম হয়ে বলল, তাহলে বেঁচেছিলে ঠিক? না পদ্ম দিদি। তবে কি করলে ঠিক করে বলো। তোমার তো পয়সা পেলেই হলো, সে খোঁজে তোমার কি দরকার? দরকার আছে তাই বলছি, কোথায় গেল মুড়োটা বলো, নইলে কর্তার সামনে তোমার অপমান করব। বলো এখনো। আরে আমি খেয়েছি। আবার আমার সঙ্গে চালাকি করে তুমি পারবে ঠাকুর? আমি এবার বুঝতে পেরেছি মুড়ো কোথায় গেল। তোমার সেই হাজারি জানে পদ্ম কি বলতে যাচ্ছে। সে পদ্মঝিয়ের মুখের কথা চাপা দেবার জন্য তাড়াতাড়ি বলল, এই পদ্ম দিদি, তোমাদের তো খেয়ে খেয়ে মানুষ হচ্ছি গরিব বামুন, কেন আর ও সামান্য জিনিস নিয়ে বকাঝকা করো? এ কথায় পদ্মঝি নরম না হয়ে বরং আরও উগ্র হয়ে উঠল। বলল, নিজে খেলে কিছু বলতাম না ঠাকুর, কিন্তু হোটেলের জিনিস পর দিয়ে খাওয়ানো সহ্যি হয় না। এর একটা বিহিত না করে যদি আমি ছাড়ি, তবে আমার নামে কুকুর পুষো, এই বলে দিচ্ছি সোজা কথা। হাজারি ভয় ও উদ্বেগে কাঠ হয়ে গেল। নিজের জন্য নয়, কুসুমের জন্য। পদ্মঝিয়ের অসাধ্য কিছু নেই। সে না জানি কি করে বসবে। কুসুমের শাশুড়ির কানে হয়তো কত রকমের কথা ওঠাবে। তার উপর যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তার স্বগ্রামে গিয়ে কথাটা পৌঁছয়, তবে দুজনেরই লজ্জায় মুখ দেখানো ভার হয়ে উঠবে সেখানে। অথচ কুসুম নিরপরাধিনী। পদ্মঝি চলে গেল। হাজারি ভেবেচিন্তে রতন ঠাকুরের শরণাপন্ন হল। তার আত্মীয়কে বিনা পয়সায় খাওয়ানোর ষড়যন্ত্রের মধ্যে হাজারি ছিল, সুতরাং রতন হাজারির দিকে টানত। সে বলল, তুমি কিছু ভেবো না হাজারিদা, পদ্ম দিদিকে আমি ঠান্ডা করে দেব। মুড়ো বাইরে নিয়ে যাবে তা আমায় একবারটি জানালে হতো নি? তোমায় কত বুঝিয়ে পারবো আমি। কিছু পরে সন্ধ্যার দিকে বেচু চক্রবর্তী এলেন। চাকর হুঁকোয় জল ফিরিয়ে তামাক সেজে আনল। হুঁকো হাতে বেচু চক্রবর্তী বললেন, এই ধুনো গঙ্গা জল দে আগে, আর পদ্মকে বাজারের ফর্দ দিতে বলে দে। কয়লাওয়ালা মহাবীর প্রসাদ বসেছিল পাওনার প্রত্যাশায়। তাকে বললেন, এই সন্ধ্যের সময় এখন কি? ও বেলা তো 12.5 আনা নিয়ে গিয়েছ, আবার এ বেলা দেওয়া যায়? কাল এসো। তোমার কি? একটি রোগা কালো মতো লোক হাত জোর করে প্রণাম করে বলল, বাবু, এই সেদিন কুমড়ো দিয়ে এলাম, তার পয়সা। কুমড়ো? কে কুমড়ো নিয়েছে? আগে বাবু, আপনাদের হোটেলে দিয়ে গিয়ে এলাম, 6 আনা দাম বলেলাম, তা তিনি বললেন 5 ঘন্টা পয়সা হবে। তা বলি ভদ্রলোকের কথা, তাই দেন। তা তিনি বললেন আজ নয়, বুধবারে এসে নিয়ে যাওয়ানে।
তাই এলাম। ওই 6 আনা পয়সার কুমড়ো ধারে নিয়েছে কে? খাতায় কি বাজারের ফর্দের মধ্যে তো ধরা নেই? এ তো বাপু আশ্চর্য কথা। আমরা ধারে জিনিসপত্র খরিদ করি নে, যা কিনি তা নগদ। তা কে তোমার কাছে কুমড়ো নিলে? আচ্ছা দাঁড়াও দেখি। বেচু রতন ও হাজারি ঠাকুরকে ডেকে জিজ্ঞাসা করলেন। তারা কুমড়ো কেনা তো দূরের কথা, গত 5-6 দিনের মধ্যে কুমড়োর তরকারিই রাঁধেনি। বলল, কোনো কুমড়ো চোখেও দেখেনি এই কদিনে। কথাবার্তার মধ্যে পদ্মজি বাজারের ফর্দ নিয়ে ঘরে ঢুকতেই কুমড়োওয়ালা বলে উঠল, এই তো, এই যে ইনি তো নিয়ে এলেন সেই কুমড়ো মা ঠাকরন। বলেলেন বুধবারে আসতি, তাই আজ এলাম। বাবু জিজ্ঞেস করছিলেন ওই কুমড়ো কে নিয়ে এলেন। পদ্মজি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বলল, হ্যাঁ, কুমড়ো নিয়েছিলাম, তা কি হবে? 5 আনা পয়সা নিয়ে কি আমি পালিয়ে যাব? দিয়ে দাও তো কর্তাবাবু, ওর পয়সা মিটিয়ে আমি এরপরে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করে কুমড়োওয়ালাকে পয়সা মিটিয়ে দিলেন। সে চলে গেল। রতন ঠাকুর আড়ালে গিয়ে হাজারিকে বলল, হাতে হাতে ধরা পড়ে গেল পদ্ম দিদি, কিন্তু কর্তাবাবুর দরদটা একবার দেখছো তো হাজারিদা? ও আর দেখা দেখি কি, দেখেই আসছি। আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্ম দিদি আজ রসাতল বাঁধাতো, কর্তাবাবুও তাতেই সায় দিত। এ তো আর তুমি আমি নই, এ হোটেলে পদ্ম দিদি মালিক। তুমি এইবার একবার বলো পদ্ম দিদিকে মুড়োর কথাটা, নইলে ও এখনই লাগাবে কর্তাকে। রতন পদ্মজিকে আড়ালে বলল, ও পদ্ম দিদি, গরিব বামুন তোমার দৌড়ে করে খাচ্ছে, কেন আর ওকে নিয়ে অমন করো? একটা মুড়ো যদি সে খেয়েই থাকে, এতদিন খাচ্ছে এখানে, তা নিয়ে তাকে অপমান করো না। সবাই তো নেয়, কেউ তো নিতে ছাড়ে না। আমি নিই নে, না তুমি নাও না, বিচারিকে কেন বিপদে ফেলবে? পদ্মজি বলল, ও খায়নি, ও এখান থেকে বের করে ওর সেই পেয়ারের কুসুমকে দিয়ে এসেছে। আমি কচি খুকি, কিচ্ছু বুঝি নে, নচ্ছার বদমাইশ লোক কোথাকার। রতন হেসে বলল, এই যা বোঝে সে করুক গিয়ে পদ্ম দিদি, তোমার আমার কি? সে মুড়ো নিজে খায়, পরকে দেয়, তোমার তো দেখবার দরকার কি? তুমি কিছু বলো না আজ আর ওকে। পদ্মজি কুমড়োর ব্যাপার নিয়ে কিছু অপ্রস্তুত হয়ে পড়েছিল, নতুবা সে রতনের কথা এত সহজে রাখত না। বলল, তাহলে বারণ করে দিও ওকে, বাদ্যিগর যেন এমন আর না করে, তাহলে আমি অনর্থ বাঁধাবো, কার ওর কথা শুনবো না। সে রাত্রে হোটেলের কাজকর্ম চুকিয়ে হাজারি চূর্ণির ধারে বেড়াতে গেল। দিব্য জ্যোৎস্না রাত, প্রায় 12:30 বাজে। আজ কি সর্বনাশী আরেকটু হলে হয়েছিল। তার নিজের জন্য সে ভাবে না, ভাবে কুসুমের জন্য। কুসুম পাড়া গাঁয়ের মেয়ে, সেখানে তার বদনাম রটলে দুজনেরই সেখানে মুখ দেখানো চলবে না। আর তার এই বয়সে এই বদনাম রটলে লোকেই বা বলবে কি? কুসুমকে সে মেয়ের মতো দেখে, ভগবান জানেন। ওসব খেয়াল তার থাকলে এই রানাঘাট শহরে সে কত মেয়ে জোটাতে পারত। এই রাধাবল্লভতলার মাটি ছুঁয়ে সে বলতে পারে জীবনে কোনোদিন ওসব খেয়াল তার নেই। বিশেষত কুসুম, ছি ছি, টেপির সঙ্গে যাকে সে অভিন্ন দেখে না, তার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মজি যেসব বিশ্রী কথা বলেছে, শুনলে কানে আঙুল দিতে হয়। রাত প্রায় 1:30 বেজে গেল। শহর নিশুতি হয়েছে। কেবল কুণ্ডুদের চূর্ণির ধারের কাঠের আড়তে হিন্দুস্থানি কুলিরা ঢোলক বাজিয়ে বিকট চিৎকার শুরু করেছে। ওই ওদের নাকি গান। যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস এসে দাঁড়ায় স্টেশনে, তখন সে হোটেল থেকে বের হয়েছে। আর এখন স্টেশন পর্যন্ত নিস্তব্ধ হয়ে গেছে, কারণ এত রাত্রে কোনো ট্রেন আসে না। রাত 4টে থেকে আবার ট্রেন চলাচল শুরু হবে। হোটেলের দরজা বন্ধ। ডাকাডাকি করে মতি চাকরের ঘুম ভাঙাতে তার প্রবৃত্তি হলো না। বড় গরম। স্টেশনের প্ল্যাটফর্মে না হয় বাকি রাতটুকু কাটিয়ে দেওয়া যাক। আজ রাত্রে ঘুম আসছে না চোখে।